আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এসআর সরকার। আমি আজকে একটা ইম্পর্টেন্ট ড্রামা ইউ নেভার ক্যান টেল এই ড্রামাটা নিয়ে আলোচনা করব। তো এই ড্রামাটা লিখেছেন জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শ এর লাইফ ডিউরেশন 1856 থেকে 1950। আজকের এই লেকচারে আমরা আলোচনা করব কি ইনফরমেশন, ক্যারেক্টার, থিমস এবং সেটিং নিয়ে। তো চলো আলোচনা চলে যাওয়া যাক। তো গাইজ, প্রথমে আমরা এই ড্রামাটার কি ইনফরমেশনগুলো জেনে নিই। এই ড্রামাটার টাইটেল ইউ নেভার ক্যান টেল। এই ড্রামাটা 1897 সালে প্রকাশ করা হয়। জনরা কমেডি। টাইম সেটিং ওয়ান ডে ইন আগস্ট 1896। প্লেস সেটিং অ্যান ইংলিশ সিসাইড রিসর্ট ম্যারিন হোটেল। তো গাইজ, চলো এবার আমরা এই ড্রামাটার ক্যারেক্টার্সগুলো জেনে নিই। আমরা মেজর ক্যারেক্টার নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমরা যে ক্যারেক্টার দেখতে পাই সেটা হচ্ছে মিস্টার ক্র্যাম্পটন। মিস্টার ক্র্যাম্পটন মিসেস ক্ল্যান্ডনের হাজবেন্ড এবং ফ্লিপস, ডলি এবং গ্লোরিয়ার বাবা। মিস্টার ক্র্যাম্পটন একজন ওল্ড টেম্পারেট পারসন, অর্থাৎ পুরনো যে মন মানসিকতা, এই মন মানসিকতার ব্যক্তি। আর তার স্ত্রী হলো মডার্ন ফেমিনিস্ট, অর্থাৎ তার স্ত্রী চায় নারী পুরুষের সমান অধিকার হবে। এই কারণে মিস্টার ক্ল্যাম্পটন আর মিসেস ক্ল্যান্ডনের মতের কোনো মিল পড়ে না। আর এই মতের মিল না পড়ার কারণে তাদের জুডিশিয়ালি সেপারেশন হয়ে যায়। নেক্সট যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে মিসেস ক্ল্যান্ডন। মিসেস ক্ল্যান্ডন মিস্টার ক্র্যাম্পটনের ওয়াইফ এবং ডলি, ফ্লিপ এবং গ্লোরিয়ার মা। মিসেস ক্ল্যাম্পটন একজন ফিমেনিস্ট। তিনি চায় যে সমাজের নারীর অধিকার সমানভাবে প্রতিষ্ঠিত হবে, সেম পুরুষের মতো। নারীরা স্বাধীনতা পাবে পুরুষদের মতো মত প্রকাশ করতে যে কোনো কাজে। আর এই কারণে 18 বছর আগে সে তার হাজবেন্ড মিস্টার ক্র্যাম্পটনকে ছেড়ে তার 3 সন্তান নিয়ে পর্তুগালের সিসাইড রিসর্ট ম্যারিন হোটেলে যায় আর সেখানে বাস করতে থাকে। মিসেস ক্ল্যান্ডন তার সন্তানদেরকে তার নিজস্ব ফিলোসফি এবং আইডিয়া শিক্ষা দেয়। নেক্সট যে ক্যারেক্টারটা দেখতে পাই সেটা হচ্ছে গ্লোরিয়া ক্ল্যান্ডন। গ্লোরিয়া ক্ল্যান্ডন মিস্টার ক্র্যাম্পটন আর মিসেস ক্ল্যান্ডনের বড় মেয়ে। তার বয়স 20 বছর। তো গ্লোরিয়া ক্ল্যান্ডন একজন স্মার্ট, বিউটিফুল একটা মহিলা। গ্লোরিয়াকে তার মায়ের যে ফিলোসফি, আইডিয়া, এই আইডিয়াতে বড় করে তুলেছে। কিন্তু এই নাটকটার শেষের দিকে আমরা দেখতে পাই যে গ্লোরিয়া ক্ল্যান্ডন তার মায়ের কথা অমান্য করে এবং ভ্যালেন্টাইনের প্রেমে পড়ে যায়। নেক্সট যে ক্যারেক্টার আমরা দেখতে পাই সেটা হচ্ছে ডরোথি। ডরোথির আরেক নাম ডলি। তো ডলি মিসেস ক্ল্যান্ডন আর মিস্টার ক্র্যাম্পটনের দ্বিতীয় মেয়ে এবং টুইন সিস্টার অফ ফ্লিপ, অর্থাৎ ফ্লিপসের যমজ বোন। এই নাটকটার শুরুতে ডলি একটা ডেন্টিস্টের চেম্বারে তার দাঁতের ট্রিটমেন্ট করার জন্য যায়, আর এই ডেন্টিস্টটা ছিল ভ্যালেন্টাইন। নেক্সট যে ক্যারেক্টারটা আসে সেটা হচ্ছে ফিলিপস। ফিলিপস হলো মিসেস ক্ল্যান্ডন আর মিস্টার ক্র্যাম্পটনের ছেলে এবং টুইন ব্রাদার অফ ডলি। এই নাটকটাতে ফিলিপসকে উপস্থাপন করা হয়েছে একজন অবজারভার হিসেবে। এরপরে আমরা যে ক্যারেক্টারটা দেখতে পাই সেটা হচ্ছে ওয়াল্টার ব্রুন। এই ওয়াল্টার ব্রুন ম্যারিন হোটেলের ওয়েটার। এই নাটকটাতে জর্জ বার্নার্ড শ এই ওয়াল্টার ব্রুনকে একজন ফিলোসফার হিসেবে প্রেজেন্ট করেছে এবং একে বলা হয়ে থাকে যে বার্নার্ড শ এর মাউথপিস। ওয়াল্টার ব্রুন তার ছেলে ওয়াল্টার ব্রুনকে একজন ব্যারিস্টার বানায়, যদিও তিনি একজন ওয়েটার। আর তিনি এই ড্রামাটার মেসেজ প্রদান করে। আর মেসেজটা হলো এই যে নান ক্যান নো হোয়াট উইল হ্যাপেন ইন ফিউচার, অর্থাৎ কেউ জানে না যে ভবিষ্যতে কি ঘটবে। তো গাইস, এরপরে যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ওয়াল্টার ব্রুনের ছেলে ওয়াল্টার ব্রুন। তিনি পেশাগতভাবে একজন ব্যারিস্টার। যদিও তিনি ব্যারিস্টার, তবুও তিনি তার বাবার যে পেশা, এই পেশাতে তিনি লজ্জাবোধ করেন না। ওয়াল্টার ব্রুন যখন এই ম্যারিন হোটেলে আসে তখন তিনি ছদ্মবেশ ধারণ করে আসে। তার বাবা তাকে দেখে চিনতে পারে না, বাট সে নিজেই মিস্টার ক্র্যাম্পটনের সাথে তার বাবার পরিচয় করে দেয়, যে বলে এটা আমার বাবা। তো গাইস, এরপরে যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে এম কমার্স। এম কমার্স হলো মিসেস ক্ল্যান্ডনের বন্ধু। শুধু বন্ধুই না, একজন খুব ভালো বন্ধু এবং সুইটার। তিনি মিস্টার ক্ল্যাম্পটনেরও বন্ধু। আর এই এম কমার্সকে এদের পরিবারের সলিসিটর বলা হয়ে থাকে। তো গাইস, এই ছিল এই ড্রামাটার মেজর ক্যারেক্টার। তো এবার আমরা এই ড্রামাটার থিমস নিয়ে আলোচনা করব। এই ড্রামাতে আমরা প্রধানত 4টা থিমস দেখতে পাই। সর্বপ্রথম আমরা যে থিমসটা দেখতে পাই সেটা হচ্ছে লাভ অ্যান্ড ম্যারেজ। জীবিশ এই নাটকটাতে লাভ অ্যান্ড ম্যারেজকে ফুটিয়ে তুলেছেন।
তিনি লাভ অ্যান্ড ম্যারেজের ক্ষেত্রে অ্যান্টি রোমান্টিক মনোভাব প্রকাশ করেছেন। যে বিষয় দেখিয়েছেন যে ভালোবাসা মানুষের জেনেটিকভাবেই আসে, আর বিবাহ এটাও মানুষের জেনেটিক্যাল ফ্যাক্ট। এই নাটকটার ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে মিস্টার ক্র্যাম্পটন আর মিসেস ক্ল্যান্ডন এরা পারিবারিক জীবনে সুখী ছিল না। তাদের মতের মিল না হওয়ার কারণে তারা পারিবারিকভাবে সেপারেট হয়ে যায়, অর্থাৎ জুডিশিয়াল সেপারেশন ঘটে তাদের মধ্যে। কিন্তু 18 বছর পর, এই দীর্ঘ সময় পর যখন তারা একে অপরকে দেখে, তখন কিন্তু তাদের এই থিঙ্কিং, তাদের যে মনোভাব, এই মনোভাবটা পাল্টে যায় এবং অবশেষে তারা একত্রে মিলিত হয়। আর গাইস, এই নাটকটাতে লাভকে এমনভাবে উপস্থাপন করেছে যে এটা হলো একটা জেনেটিক্যাল ফ্যাক্ট। অর্থাৎ গ্লোরিয়া যখন ভ্যালেন্টাইনকে দেখে বা ভ্যালেন্টাইন যখন গ্লোরিয়াকে দেখেন, তখন কিন্তু তারা প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়ে যায়। কিন্তু গ্লোরিয়ার মা অর্থাৎ গ্লোরিয়াকে বড় করে তুলেছে তার নিজস্ব ফিলোসফি বা আইডিয়াতে, অর্থাৎ বিবাহ যে একটা মিস্টেক এইটা শিখিয়ে তাকে বড় করে তুলেছে। কিন্তু এই যে লাভ, একটা যে জেনেটিক্যাল ফ্যাক্ট, অর্থাৎ যখন সে ভ্যালেন্টাইনকে দেখে তখন তার রক্তের মধ্যে অক্সিজেন চলাচল শুরু করে দেয়। আর অবশেষে কি ঘটলো? গ্লোরিয়া ভ্যালেন্টাইনের প্রেমে পড়ে গেল এবং তারা বিবাহ করার সিদ্ধান্ত নিয়ে নিল। তো এরপরে আমরা যে থিমটা দেখতে পাই সেটা হচ্ছে ফেমিনিজম, নারীবাদী। অর্থাৎ এই নাটকটাতে জীবিশ খুব সুন্দরভাবে এই থিমটাকে ফুটিয়ে তুলেছেন। কারণ এখানে মিসেস ক্ল্যান্ডন একজন ফেমিনিস্ট। তিনি চায় যে সমাজে রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিকভাবে নারীরা পুরুষের মতো সমান অধিকার পাবে এবং তারাও তাদের মত প্রকাশের স্বাধীনতা পাবে, পারিবারিক জীবনে তারাও স্বাধীনতা পাবে এবং তাদের যে প্রাইভেসি, এই প্রাইভেসিটা রক্ষা করতে পারবে। এটা হলো মিসেস ক্ল্যান্ডনের চিন্তা চেতনা। তো এই নাটকটাতে এই ফেমিনিজম এভাবে খুব সুন্দরভাবে জীবিশ ফুটিয়ে তুলেছেন। গাইস, এরপর নেক্সট যে আমরা থিমটা দেখতে পাই সেটা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং। মিসআন্ডারস্ট্যান্ডিং এটা খুব বড় একটা বিষয়। পারিবারিক জীবনে যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং না থাকে, মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে কিন্তু কখনোই পারিবারিক জীবন সুখী হবে না। মিস্টার ক্ল্যাম্পটন আর মিসেস ক্ল্যান্ডনের মতো পারিবারিক জীবন কিন্তু বিচ্ছেদ হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে। সো মিসআন্ডারস্ট্যান্ডিংকে এই নাটকে জীবিশ ফুটিয়ে তুলেছে এই দুই ক্যারেক্টারের মাধ্যমে। এবং লাস্ট যে থিমটা দেখতে পাই সেটা হচ্ছে সোশ্যালিজম, সমাজতন্ত্র। তো গাইস, এই ছিল আজকে আমাদের আলোচনা। নেক্সট লেকচারে আমি এই ড্রামাটার সামারি নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই এই ড্রামাটার সামারি দেখবে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।